দীর্ঘ ১০ বছর পর স্বামী প্রবাস থেকে দেশে ফিরে এসে বোরকা পরে ছদ্মবেশে বউয়ের পরকীয়া হাতে নাতে ধরল। বিস্তারিত ভিডিও। ভাই আপনি হঠাৎ করে আমাদের বাসায়? হ্যাঁ ভাবি, ওই যে আপনি বলছিলেন না আপনার একটা কাজের মেয়ে লাগবে, আমার পরিচিত। আপনি তো জানেন আমাদের বাসায় একজন কাজের মেয়ে আছে, তা উনি আবার আসলো, ভাবলাম আপনাকে দিই। ও আচ্ছা। ভাইয়া সব কাজ কাম পারে তো? আর ওনার বেতন কত টাকা দিতে হবে? হ্যাঁ ভাবি, কাজ কাম সবই করতে পারে। আর বেতনের বিষয়, আমি তো ১৫,০০০ টাকা দিই, আর আপনি যা খুশি দিয়েন। ও আচ্ছা ভাইয়া, সমস্যা নাই। আমি বেতন কাম কাজ যদি ভালো হয় তাহলে আমি বেতন আরো বাড়িয়ে দেবো। আর আমার হাজবেন্ড আছে তো, আমার হাজবেন্ডের কাছে একটু বইলা তারপর। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে উনি থাকলো, তাহলে আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাবি, আপনি সব কাজ কাম পারেন তো? আসেন, আমার হাজবেন্ড বেডরুমে আছে, আপনি আমার সাথে আসেন। আসেন ভাবি, এই যে আমার হাজবেন্ড। আসেন, আমার হাজবেন্ডের সাথে কথা বলি। এই তামিম, তুমি না বলছিলে নতুন একটা কাজের মেয়ে লাগবো? এই যে আমাদের একটা ভাবি নিয়ে আসছি, উনি সব কাজ পারে। ও আচ্ছা, সব কাজ করতে পারে তো? হ্যাঁ, সব পারে। রান্না বাড়া, তারপরে ঘর গোছানো, ঘর মোছা, কাপড় চোপড় দেওয়া, সব পারে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আসলে তো আমরা কাজের লোক খুঁজতেছিলাম। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ওকে কাজ বুঝিয়ে দাও। এখানে কিছু কাপড় আছে, এই কাপড়গুলো ওকে ধুতে দাও। আচ্ছা, দিতেছি। ভাবি, কাপড় চোপড়গুলো নিয়ে ধোবেন। আর ফ্রিজে মাংস আছে, বিরিয়ানি রান্না করবেন। আর ফ্লোরগুলো একটু মুছা দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এই কাপড় চোপড়গুলো নিয়ে যান। সি সি সি, শেষ পর্যন্ত আমাকে এইসব দেখতে হবে? কি করতেছো? আমি তো একটু কাজ করি, দাও না ফোনটা। হ্যাঁ, দিতেছি, দাঁড়াও। হায়রে আফরোজা, তুমি নিজেকে অনেক চালাক মনে করো, তাই না? তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? আমি যখন প্রবাস থেকে দেশে আসি তখনই শুনতে পারি যে তুমি অন্য একটা ছেলেকে নিয়ে সংসার করতেছো। আজকে তাই তো আমি বোরকা পরে ছদ্মবেশে তোমাকে যাচাই বাছাই করতেছি। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, লোকে যেটা বলেছে আজকে সেটাই আমি দেখতেছি। তুমি কি ভাবছো তোমার এই কাপড়গুলো আমি ধুয়ে দিব, আর তুমি এটা ভাবছো যে আমি তোমাদের বাসার কাছের মেয়ে? হুম, সময় তো শুরু কেবল। আমি তোমাকে বুঝিয়ে দিব আমি কে। তুমি এখন আমাকে চিনতেই পারোনি, আমি তোমার স্বামী। তোমার কি আরো কোনো ড্রেস লাগবে? না, শুধু এটাই দিলেই হবে। একটা ড্রেস পরবে তুমি মাত্র? হ্যাঁ, সমস্যা নাই। পরের পরবর্তী আরেকটা নিব। আচ্ছা ঠিক আছে। এটাই আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এই শোনো, সামনে তো ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, আমাকে কোথায় নিয়ে ঘুরতে যাবা? ভ্যালেন্টাইন্স ডে আমি তোমাকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবো। আর ওই দিনটা আমি তোমার সাথেই কাটাবো। শুধু ভ্যালেন্টাইন্স ডে কেন, আমি তো বছরের প্রত্যেকটা দিন তোমাকে সময় দিই। আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবসের মতো এত সুন্দর, এত প্রাণবন্ত। আচ্ছা, আমাকে তো কিনে দিবা, তাহলে তুমি কিছু কিনবা না? ম্যাচিং করে চলো না, তুমি একটা শার্ট অর্ডার দাও। না, আমি শার্ট অর্ডার দেব না। আমি ভেবেছি আমি পাঞ্জাবি পরবো, লাল সাদা পাঞ্জাবি, আর তুমি লাল শাড়ি পরবে। তাহলে তো ভালোই হয়। আচ্ছা আফরোজা, আমার মাথায় না একটা কথা আসছে। কি কথা বলো? কথাটা হলো, তোমার হাজবেন্ড তো 10 বছর যাবৎ প্রবাসে থাকে। ও কবে দেশে আসবে কিছু জানো? আরে, তুমি ওর কথা বাদ দাও। তুমি হঠাৎ করে ওর কথা কেন বলতেছো? আর ওই এখন চলে আসলে, দেখো আমি আর তুমি যেভাবে চলতেছি সেটা কি আমরা চলতে পারবো? হ্যাঁ, তুমি কথা ঠিক বলেছো, কারণ আমরা তো এমনিতে অনৈতিকভাবে একটা সম্পর্কে জড়িয়ে এভাবে ঘুরতেছি। আর মানুষজন যদি জানে যে আমরা আসল হাজব্যান্ড ওয়াইফ না, তখন কি হবে ব্যাপারটা ভাবো। আর একবার যদি তোমার হাজবেন্ড দেশে চলে আসে, তো একটা বাজে একটা সিচুয়েশন হয়ে যাবে। তখন কি হবে আমি সেটাই ভাবতেছি। তুমি যে বললা যে আমার হাজবেন্ডে ফোন দিছিল, বাট ওকে আমি ফোন দিয়ে ভুলভাল বইলা ফোন রেখে দিই। আমি যা বলি ওই তাই বিশ্বাস করে। ওগুলো তুমি নিয়ে মাথায় চিন্তা করো না। চিন্তা করব না, কিন্তু আমি তো একটু দুশ্চিন্তায় থাকি। যদি এমন হয় তোমার হাজবেন্ড তোমাকে না জানিয়ে হুটহাট দেশে চলে আসে, তখন কিভাবে পরিস্থিতিটা সামলাবো?
বুঝতে পারতেছো না? আরে তোমার মাথা কি সব গেছে যে ওই আমাকে না জানে চলে আসবে দেশে? আরে ওই এতটা পাগল না, ওই আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে জানাই দেশে আসবে। সেটা ঠিক আছে, তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু একটু টেনশন হচ্ছে, বুঝতেই তো আরে পারতেছো ব্যাপারটা। আরে ওইসব নিয়ে টেনশন করো না, আমার হাজবেন্ড আমাকে কখনোই না জানে আসবে না। আর তুমি কেন মন খারাপ করে আছো? তোমার মন খারাপ থাকলে কি আমার ভালো লাগে? আচ্ছা আফরোজা, তোমার হাজবেন্ড যদি হঠাৎ করে দেশে চলে আসে, তখন আবার তুমি আমাকে ভুলে যাবে না তো? দেখা গেল যে তুমি তোমার হাজবেন্ডের সামনে আমাকে অস্বীকার করতেছো, যে আমাকে তুমি চিনো না, এরকম কিছু। আরে না, তুমি কি বলো না বলো, আমি তোমাকে ভালোবাসছি আমার হাজবেন্ডের কাছে চলে যাওয়ার জন্য, তাহলে তো আমি আমার হাজবেন্ডের কাছেই থাকতাম। না, আমি তোমাকে কখনো যাব না ছেড়ে, তুমি যেও না আমাকে ছেড়ে। সেটা তো কখনোই সম্ভব না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে হারাতে পারবো না। তোমাকে হারানোর ভয়টা সব সময় আমাকে তাড়া করে। আরে তুমি এত টেনশন করো না, আমি তোমার আছি, আমি তোমারই থাকবো। না, সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা তুমি ভেবে দেখো, এই যে আমরা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকতেছি বিয়ে ছাড়া, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, এই ব্যাপারটা তো নিশ্চয়ই ঠিক হচ্ছে না। আর আমি একটা অবিবাহিত ছেলে, তোমার সাথে আমি পরকীয়ার প্রেমে জড়িয়ে আছি। এই সব কিছু যদি তোমার হাজবেন্ড জানতে পারে, আমাকে তো পুলিশে দেবে, আমার জীবনটা তো একদম ছারখার হয়ে যাবে। আর তোমারও অনেক বিপদ আছে। ওই দিনগুলোর কথা ভাবলেই না আমার আসলে ভয় লাগতেছে। আমি একটা অবিবাহিত ছেলে, এভাবে আমি তোমার সাথে পরকীয়ার প্রেমে জড়িয়ে আছি, তো আমার ভয় লাগছে যে আগামীতে হয়তো আমাদের জন্য খুব বড় রকমের একটা বিপদ অপেক্ষা করতেছে। কি থেকে যে কি হয়ে যায় আল্লাহই জানে। এই থামো তো, তুমি এত টেনশন করতেছো কেন? আমার হাজবেন্ড বাংলাদেশেই নাই, আর ওই কবে না কবে আসবে তা নিয়ে তুমি এত টেনশন করতেছো? টেনশনে আসলে কিছুই নেই, আমি আছি তো তোমার পাশে। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দিলাম। এত চিন্তা ভাবনা করে কি আর থাকা যায়? ওটা পরেরটা পরে দেখা যাবে। এই শোনো, তোমার হাজবেন্ডের এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, এসব কিছু কবে তুমি আমার নামে করে দিবে? আরে বদরাম, ওগুলা বাদ দাও, আমার হাজবেন্ড তো এখন দেশেই আসেনি, দেশে আসুক, তারপরে কিনু কৌশলে আমার নামে লিখে নিব, তারপরে না আমি তোমার নামে লিখে দিব। আর আমার নামে না লেখা দিলে তো আর তোমার নামে আমি দিতে পারবো না, না, ওনাকে দেশে আসতে দাও। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। এসব কিছু যখন আমাদের নামে আমরা লিখে নিব, তারপর তোমার হাজবেন্ডকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, তখন আর আমাদের পথের কাঁটা থাকবে না। হ্যাঁ ঠিক আমরা বলছো খুব তুমি। সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারবো। হ্যাঁ অনেকক্ষণ যাবত তো কথা বললাম, এখন চলো আমরা একটু রোম্যান্স করি। হ্যাঁ করবো। এই শোনো, আবার কি হলো? ওই যে কাজের মেয়েটা আসছে না, আমি তো তারে বিরিয়ানি রান্না করতে দিছি, আমরা রোম্যান্স করে আমরা বিরিয়ানি, মজা করে বিরিয়ানি খাবো। হুম, এখন চলো রোম্যান্স করে আমরা মুহূর্তটা সুন্দর করি। চলো। ম্যাডাম, আরে তুই হঠাৎ করে নক না করে আমার রুমে চলে আসছিস? আসলে ম্যাডাম আমার রান্না করা শেষ তো, তাই আপনাদেরকে ডাকতে আসছি। আরে আপনার কণ্ঠটা কেমন ছেলে ছেলে মনে হইতেছে। আপা, আমার কণ্ঠটা শুধু ছেলেদের মতো না, আমার চেহারাটাও ছেলেদের মতো, তাই তো আমি হিসাব করে থাকি। আরে আপনি কি হিজলা নাকি? আসলে আমি হিজলা না, আমাকে দেখলে আপনি চমকে যাবেন। আচ্ছা একটু মুখটা খুলেন তো। না ম্যাডাম, আমি এখন হিসাবটা খুলতে পারবো না, আমি যদি হিসাবটা খুলি আপনি চোখ কপালে উঠে যাবে আপনার। আরে এগুলো তুই কি বলছস? আরে মুখটা খুলতে বলছি, মুখটা খুললেন আপনি? না ম্যাডাম, মুখ খুলতে পারবো না। আরে খুললেন না, হয় আমি খুলবো নাকি? ম্যাডাম, আমার চেহারা দেখার এতই শখ। হ্যাঁ। এই নেন দেখেন। আরে তুমি তুমি হ্যাঁ। কখন আসলে? আর তুমি এভাবে বোরকা পরে কেন আসলে? চুপ, একদম চুপ। আর হ্যাঁ, কি বললি? আমি বোরকা পরে কেন আসছি? আমি যদি বোরকা পরে না আসতাম তাহলে তো তোদের এই আসল রূপটা আমি দেখতে পারতাম না। আর আমি 10টা বছর প্রবাস থেকে দেশের মাটিতে আসছি। দেশের মাটিতে আসার পর পরে আমার ফ্রেন্ড সার্কেল আমার বলছে তোর বউ তো আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করে। আমি তাও বিশ্বাস করি নাই। যখন আমি আসছি বাসায়, পাশের ফ্ল্যাটের বাবু ভাই আছে না, উনি আমাকে বলছে তোর বউ তো আরেকজনের ছেলের সাথে বসবাস করে। বাবু ভাই আমাকে যে কথাগুলো বললো সেটা তো আমি বিশ্বাস করিনি। তখন আমাকে বাবু ভাই একটা বুদ্ধি দিল, ভাই আপনি এভাবে এভাবে করেন, এভাবে করলে তখন আপনার বউয়ের আসল মুখটা দেখতে পারবেন। ব্যাস এতটুকুই। তখন আমি বোরকা পরে চলে আসলাম। আজকে যদি আমি বোরকাটা যদি না পড়তাম তাহলে আমি তো জানতেই পারতাম না আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আরে তুমি যা ভাবতেছো তা সত্য নয়। চুপ, একদম চুপ।
আমি যা ভাবছি সব ভুল, আমি যা নিজ চোখে দেখেছি সব ভুল, এগুলো কি সব ভুল ছিল? আসলে আসলে এটা এটা আমার কাজিন। এটা তোর কাজিন না? আসলে নিজের চোখকে কখনো বিশ্বাস করিনি। আর হ্যাঁ, তুই কি বললি এটা তোর কাজিন হয়? এটা যদি তোর যদি কাজিন হতো তাহলে তুই কি বেড শেয়ার করতে পারতি, ফষ্টিনতি করতে পারতি? আর হ্যাঁ, আর এটা যদি কাজিন হতো তাহলে তো কই আমাদের বিয়েতে তো আসলো না, কই থাকে তো আমি তো দেখলাম না। আরে ও বাইরে ছিল তো। চুপ, একদম চুপ, একটা কথা বলবা না তুমি। আসলে কি জানো, নিজের চোখকে কখনো অবিশ্বাস করা যায় না। আমি যা দেখেছি সব কি ভুল দেখেছি? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি আমার সাথে কেন এমনটা করলা? হ্যাঁ, আমি কি তোমার কি চাওয়ার পাওয়ার কোনো অপূর্ণতা রেখেছি? এই, আমি কি তোর কোনো চাওয়া পাওয়ার কোনো অপূর্ণতা রেখেছি আমি? তুই আমার কাছ থেকে যখন যেটা চাইতি তখনই আমি তোর সামনে হাজির করতাম, অথচ দিন শেষে তোর এই পরিহাস, তুই আমাকে এই দিলি? তোর কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। তুই আমাকে এটাই দেখালি? ছি ছি ছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার ভালোবাসার মানুষ, আমার মনের মানুষ আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। তুই একটাবার আমার কথা চিন্তা করলি না? ওই প্রবাস নামের জেলখানাতে আমি 10-10টা বছর কষ্ট করে আমি তোর সব আবদারগুলো পূরণ করেছি। ছি ছি আফরোজা, ছি, আমি তোর থেকে এটা কখনো আশা করিনি। এই, তুই জানিস আমরা প্রবাসীরা কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে কত টাকা রোজগার করি? হ্যাঁ, আমরা না পাই বইয়ের ভালোবাসা পাইতে, না পাই মা বাবার ভালোবাসা পাইতে, অথচ দিন শেষে তোরা এটা কী দিলি? কাদের জন্য আমি প্রবাসী থাকি? কাদের জন্য আমি কি করলাম? এই, তুই যে কাজগুলো করলি তুই একবার তোর বিবেকের কাছে প্রশ্ন করে দেখতো তুই কাজগুলো ঠিক করলি কি না? দেখো সাব্বির, তুমি তো সব জেনেই গেছো। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে ভুল করেছো এটা কখনোই ক্ষমার অযোগ্য না। শোনো, তোমার মতন মেয়েকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও, যাও। আর শোনো, আর সময় মতন ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। আর এই, তুই এখানে কি করছিস? যাবি নাকি পুলিশ ডাকবো? এক্ষুনি যা।